নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত। পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক, স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবি। নির্মাণের 10 বছরেও চালু হয়নি টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন। কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। ভারতে গোয়ায় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত 7 জনের মৃত্যু। আহত অর্ধশতাধিক। দুর্ঘটনার কারণ খুঁজছে প্রশাসন। হস্তান্তরের আগেই পুরস্কারের 25 লাখ টাকা পাওয়ার দাবি কাবাডি ফেডারেশন সম্পাদকের। হতবাক কোচ ও খেলোয়াড়রা। স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সবশেষ অবস্থা জানতে যুক্ত হব তার সাথে। অভ্র, এরই মধ্যে জনস্রোত দেখা দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। জানাবেন কি বলছেন বিক্ষোভকারীরা? শাফিন, এই মুহূর্তে হেফাজতে ইসলামের যে 4 দফা দাবিতে মহাসমাবেশ ডাক দিয়েছে, সেখানে কিন্তু হচ্ছে সকাল ভোর থেকেই কিন্তু মানুষ আসতে শুরু করেছিল এবং এই মুহূর্তে কিন্তু মোটামুটি বলা চলে যে এই যে সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে পুরো জায়গাতে কিন্তু এখন মুসল্লি এবং হেফাজতে ইসলামের নেতা কর্মীদের দিয়ে কিন্তু হচ্ছে পরিপূর্ণ বলা চলে। তার সাথে সাথে আরেকটু কথা বলতে চাই যে এই যে সমাবেশ কিন্তু শুরু হয়েছে 9টা থেকে, ঠিক চলবে 1টা পর্যন্ত। তবে এই যে এখানে যারা আছে প্রত্যেকে কিন্তু বলছে যে তাদের 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে। মূলত হচ্ছে 4 দফা দাবির মধ্যে প্রথমে যেটি আছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা। দ্বিতীয় নম্বরে যেটি আছে সেটা হচ্ছে সংবিধানে বহুতত্ত্বের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের পুনর্বহাল করতে হবে এবং পরবর্তীটি হচ্ছে হেফাজতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, যেসব মামলা দায়ের করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করতে হবে এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ গণহত্যার বিচার করতে হবে। এছাড়াও ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের গণহত্যা নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। এই যে এই 4টি দফা, এই 4 দফা দাবিতেই কিন্তু আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বলছে যে কোনোভাবেই বাংলাদেশের এই যে এত বছর ধরে হেফাজতে ইসলাম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সেই মামলাগুলো এখনো থাকবে, সেটি কোনোভাবেই হতে দেওয়া চলবে না। তার সাথে সাথে কিন্তু তারা বলছেন যে তাদের এই 4 দফা দাবিতে বাংলাদেশের মুসলমানদের দাবি কিন্তু মিশ্রিত আছে। তারা চায় বাংলার জনগণ, বাঙালি মুসলমানরা যা চায় তাই যেন হয়। বাংলাদেশের এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কাছে তাদের আহ্বান যেন অতি সত্বর এই যে এই 4 দফা দাবি মেনে নেওয়া হয়। সকাল 9টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু এই যে সমাবেশ শুরু হয়েছে। একের পর এক বক্তারা কিন্তু হচ্ছে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের দাবিসমূহ বলে যাচ্ছে। এই যে সকাল থেকে শুরু হওয়া, এখানে কিন্তু অনেকেই এসে পৌঁছায়নি এখনো। আমি সকাল থেকেই লক্ষ্য করেছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বাইরে থেকে কিন্তু হচ্ছে জনসমাগম, তাদের নেতাকর্মী এবং হেফাজতে ইসলামের সমর্থক তারা কিন্তু এসেছে। এই মহাসমাবেশে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাধারণ মানুষকে কিন্তু আহ্বান জানানো হয়েছে তারা যেন এখানে আসে এবং এসে কিন্তু তারা যেন তাদের যেই দাবিগুলো আছে 4 দফা দাবি, সেই দাবির সাথে যেন একাত্মতা পোষণ করে এবং এই পুরো প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ আছে যারা কিনা এই যে 4 দফার সাথে একাত্মতা পোষণ করে। তার সাথে সাথে কিন্তু হচ্ছে জানিয়ে রাখতে চাই যে হেফাজতে ইসলাম গতকালকেও একটি সমাবেশ ছিল তাদের, সেটা কিন্তু বাইতুল মোকাররমের
ইসলামের গেটে শুরু হয় এবং সেখান থেকে কিন্তু তাদের যে দাবি কথা সেটি কিন্তু 4 দফা দাবির কথা কিন্তু সেখানে প্রথম বলে এবং পরবর্তীতে আজকে কিন্তু তারা সকাল 9টা থেকে হেফাজতে ইসলামের যেই মূল মহাসমাবেশের ডাক সেটি কিন্তু শুরু হয় আজকে সকাল 9টা থেকে। এই যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে ঢাকার বাইরে থেকে অনেক বেশি মানুষ এসেছে, সমাগম হয়েছে এবং তারা কিন্তু বলছে যে তারা বাংলাদেশের নানা জায়গা থেকে এই যে এইখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকেরই একটি দাবি, সেটি হচ্ছে যে কোনোভাবেই হোক সরকার কোনোভাবেই নারী সংস্কার কমিশন রাখতে পারবে না। তার সাথে সাথে কিন্তু হচ্ছে বলা হচ্ছে গণহত্যা যেটি চালানো হয়েছিল শাপলা চত্বরে সেটির অবিলম্বে নির্বাচনের আগেই কিন্তু বিচার দাবি করেছেন। যে কোনো পরিস্থিতিতে এই সরকার নির্বাচন হওয়ার আগে এই যে এই 4 দফা দাবি এগুলো কিন্তু পূরণ কথা জানিয়েছেন। এখান থেকে সর্বশেষ খবর এটি ছিল আমার কাছে শাফিন এখানে কিন্তু এটি 1টা পর্যন্ত চলবে। শাফিন। সহকর্মী শাহাদাত অবশ্য যুক্ত হয়েছিলেন হেফাজতে ইসলামের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে। জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর আমির সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারা আমাদের সাথে বসা শুরু করেছেন, আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে। এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন, একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে। আমরা সকল দলের প্রতি আহ্বান জানাবো, রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি দেশ এবং জনগণের জন্য। তাই দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা যেন সংস্কার কাজে মন খুলে আমরা সহযোগিতা করি। আমরা যত বেশি সহযোগিতা করব তত বেশি জাতি উপকৃত হবে, ততটাই আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয় তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। আমরা চাই না জাতীয় জীবনে আরেকটা অনিশ্চয়তা আসুক। ইতিমধ্যে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের বিচারটাও দৃশ্যমান হোক, জাতি এটা দেখতে চায়। এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয়, এটি আমরাও বুঝি, কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য। প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায়নে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে। সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না, কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। আমরা আরও গতি চাই, তারা আরও বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন এটা আমরা দেখতে চাই। যদি এদের বিচার হয় তাহলে আগামী নির্বাচনেও কালো টাকা এবং পেশি শক্তির যে প্রভাব সেইটা খাটানোর দুঃসাহস হয়তো বা কেউ দেখাবে না। কিন্তু বিচার যদি না হয় এর আশঙ্কা তো থেকেই যাবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই নির্বাচনকে অর্থবহ করার জন্য এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য, পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। বিশ্বের 62 দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা পরিচিত, তারা সুফল পেয়েছে। এটা যারা একবার শুরু করেছে তারা আর বাদ দেয়নি। আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি, তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন ব্যক্তিরাও যান, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে পারি, মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে ঢুকেন সংসদ সদস্য হিসাবে। তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন? তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন? তারা হয়তো অন্য কাজের জন্য স্ব ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা, আইন সংস্কারের জায়গা। এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত। এই জন্য আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা। ভোট যে যত % পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না।
দলই, ছোট কি আর বড় কি, এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যদি তার পা মজবুত না হয়, আগামীতে মজবুত করার চেষ্টা করবে, জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে, জনসম্পৃক্ত কাজে সে আরও বেশি নিজেকে পেশ করবে। আমরা এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট করেছি। সরকার চেষ্টা করছেন দেশকে গঠনমূলক ধারায় ফিরিয়ে আনার জন্য। তারা যেটুকু চেষ্টা করছেন এইটুকুর জন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম এবং ব্যত্যয় ঘটে। সেই ব্যত্যয়গুলো আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি। আপনারা দেখেছেন যে এরকম কিছু কিছু বিষয় আমাদেরকে মুখ খুলতে হয়েছে, প্রতিবাদ জানাতে হয়েছে। অতি সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে কথা বলছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি শুনছিলাম। আগামীকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে 17 বছর পর দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। প্রস্তুত করা হয়েছে পৈতৃক বাড়ি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। দীর্ঘ 4 মাস পর ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া। তবে এবার এয়ার অ্যাম্বুলেন্সে নয়, শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে আসছেন বিএনপি চেয়ারপারসন। 4 মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান উড্ডয়ন করবে। 5 মে দুপুরে বিমানটি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় অবতরণ করবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। এবার সফরসঙ্গী 8 জন। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, APS মাসুদুর রহমান ছাড়াও এবার সফরসঙ্গী বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও। 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন। জানা গেছে ধানমন্ডির পৈতৃক নিবাসেই থাকবেন তিনি। ইতিমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মাহবুব ভবন, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য আবেদন জানায় বিএনপি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এরপর গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রেস ফ্রিডম ডেতে ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিরুদ্ধ মতের বস্তুনিষ্ঠ সংবাদকে বিএনপি শ্রদ্ধা জানায়। জানান, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে জনগণের সেবা করা উচিত। টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতার রক্ষা করার পাশাপাশি মতভেদ ভুলে এমন একটি দেশ গড়ে তোলা দরকার যেখানে নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। দেখছেন এখন বাণিজ্য। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। গেল 3 মাসে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে হতাহত অন্তত 3 জন। এতে আতঙ্ক বেড়েছে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানের কারণেই ঘটছে এমন ঘটনা। এই অবস্থায় স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজেপির। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল সঞ্জয়। আখাউড়ার সীমান্ত ঘেঁষা গ্রাম সেনারবাদী। দিনের আলোয় জনজীবনের কর্মব্যস্ততা স্বাভাবিক থাকলেও রাত হলেই বাড়ে আতঙ্ক। চোরাকারবারি ধরার অজুহাতে সীমানা পার হয়ে বাংলাদেশিদের হয়রানি করে বিএসএফ সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। গেল 8 এপ্রিল বিজয়নগরের সেজামোড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদুর রহমান নামে এক কৃষক নিহত হয়। পরিবারের দাবি, সীমান্তবর্তী ফসলি জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ। আমি অন বিচার চাই সরকারের কাছে, সরকার যদি বিচার দেই আর নাহলে কারা দিব রে বাবা। গেছে পরে ওরে বাইন দালাইছে, বান্দার পরে ওরে নিয়ে গেছে, নিয়ে সেরা মারছে,
মায়েরা ওরা রাইখে গেছে, পালাইতে গেছে, তারপর নিজে নিজেও আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। স্থানীয়রা জানান, সীমান্তের 150 গজের মধ্যে অনেক বাংলাদেশি নিজেদের জমিতে চাষ করেন, ফলে শূন্যরেখায় তাদের আনাগোনা থাকে। জমিতে ধান পাকলেও ভয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না চাষিরা, আর মিললেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি মজুরি। আমরা অনেক আতঙ্ক আছি জায়গাটার মধ্যে, মনে করেন আমরা রাস্তাঘাটে বাইরে হলেও ডরাই, হারানি আবার গুলি চুলি করে হামলা টামলা মিলে না, ডরাই আনা এরকম সময় গুলি মেরে লাই, কোন সময় বাইরে মেরে লাই। বেড়া তো 150 গজ ভিতরে, তো ওই গরুটা আমরা আনতে হয়, গরুটা আনতাম গেলে তো হ্যাঁ আমরা অত্যাচার করে। বিএসএফ যদি বিএসএফ সীমান্ত এলাকা পার হইয়া গুলি করে দেয়, তাহলে তো আমরা এটার কোনো কিয়া নাই, এটার দায় কেডা নিব। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরা কারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আমরা বারবার বলি যে 150 গজের ভিতরে ঢুকবেন না, তাতে কিন্তু আসলে সীমান্তের হত্যার প্রবণতাটা বাড়তে পারে। তারপরেও কিন্তু আমরা এখন বিএসএফের সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। স্থানীয় লোকালিটি যারা আছে, যারা মাদকের সাথে জড়িত, তাদের ব্যাপারটা এখানে বেশি কনসার্ন আর কি। এবারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবির তরফ থেকেও কড়া নির্দেশনা কাজ করে যাচ্ছে ওরা। তো আশা করি দ্রুত এই বিষয়ে একটা সমাধান হয়ে যাবে আমাদের। গেল ফেব্রুয়ারি থেকে 25 এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 1 জন। আখাউড়া, কসবা ও বিজয়নগরের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঢুকছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কমেছে কৃষি পণ্য আমদানি। কাজ না পেয়ে অলস সময় পার করছেন বন্দরের শ্রমিকরা। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন কৃষি পণ্য আমদানি কমার কারণ কি? সাফিন, সকাল থেকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। এখানে এসে আমরা দেখলাম কৃষিজাত পণ্য আমদানি অনেকটাই কমে গেছে। এতে কাজ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এখানকার শ্রমিকরা বলছেন কিছুদিন আগেও তারা 3-4 থেকে 500 টাকা আয় করতেন, যা এখন 200 টাকায় এসে ঠেকেছে। আর ব্যবসায়ীরা বলছেন যে পানামা এবং কাস্টমসের অসহযোগিতা এবং স্থানীয় যে সড়ক রয়েছে, এই সড়কের বেহাল দশার কারণে তারা আমদানি করতে পারছেন না। এক্ষেত্রে তারা এই স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশের অন্যান্য স্থলবন্দরে গিয়ে আমদানি রপ্তানি করছেন। এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে পাথর কিংবা অন্যান্য পণ্য যেগুলো আছে সেগুলো সবগুলোই আমদানি হচ্ছে, শুধু কমে গেছে কৃষি পণ্য। এবং আপনাকে বলে রাখি, গত 7 মাসে 24-25 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে যে পণ্য আমদানি হয়েছে, এতে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় 150 কোটি টাকা। এই 150 কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে শুধু 24-25 অর্থ বছরের প্রায় 7 মাসে। এর আগের অর্থ বছরে প্রায় 163 কোটি টাকা আপনার ঘাটতি হয়েছিল বলে আমাদেরকে জানিয়েছিলেন এখানকার কাস্টমস কর্তৃপক্ষ। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই স্থলবন্দরের আরও সুন্দর এবং স্থলবন্দরের সহযোগিতা যদি না পায়, তাহলে তারা মুখ ফিরে নেবে, অন্য জায়গায় গিয়ে এই আমদানি করবেন তারা। তো এই ছিল সাফিন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। সহকর্মী সোহান মাহমুদ যুক্ত হয়েছিলেন। এখন বাণিজ্যে একটা বিরতি নিচ্ছি, ফিরব একটু পর, সাথে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। নামকরণ ও আমলাতান্ত্রিক জটিলতায় 10 বছরেও চালু হয়নি টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন।
এতে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। স্থানীয়রা বলছেন দিনে অন্তত ৩৮ বার ট্রেন চলাচল করলেও স্টেশনে থামে না কোনোটি। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন সচেতন মহল। কাউসার আহমেদের পাঠানো তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। ঢাকা উত্তরাঞ্চল রুটের টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন ১০ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি স্টেশনটি। যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি সহ কোনো কাজই শুরু হয়নি এখনও। অব্যবহারে নষ্ট হচ্ছে স্টেশন মাস্টারের কার্যালয়, টিকিট ঘর সহ কোটি কোটি টাকার অবকাঠামো। প্রতিদিন এই স্টেশনে অন্তত ২০টি ট্রেন প্রায় ৩৮ বার যাতায়াত করলেও থামে না একটি ট্রেনও। ফলে যাত্রীদের অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা খরচ করে যেতে হচ্ছে টাঙ্গাইল বা মির্জাপুর স্টেশন হয়ে। স্থানীয়দের অভিযোগ, স্টেশনটি করটিয়া নামে হলেও এটি অবস্থিত বাসাইল উপজেলার সীমানায়। ফলে এই নামকরণ ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর বন্ধ আছে স্টেশনটি। এছাড়া টাঙ্গাইল সদর, বাসাইল, সখীপুরের লাখো মানুষ বঞ্চিত হচ্ছে এই ট্রেন সেবা থেকে। আমরা চাইতেছি যে অতি সত্বর এটা যে কোনো নামেই হোক, এটা চালু হোক। যাতায়াতের তো দূরে যান লাগবো না, আমাকে কাছে মানুষ কাছে থাকা হারবো। ট্রেনে যাইতে পারতাছি না, আমাদের ট্রেনে চড়তে হলে হয় মির্জাপুর অথবা গাড়িতে যাইতে হয়। আমাকে দাবি, আমাকে এলাকা সব মানুষের উপকার হবে, আপনি স্টেশনটা চালু করে দিবেন। এখান থেকে গেতে ঢাকা অনেক সুবিধা হবে এবং উত্তরবঙ্গে গেতে অনেক সুবিধা হবে। স্টেশন চালু না হয় যে রাস্তায় যানজটের জন্য অনেক রোগী নিয়ে দেখা যায় যে ঢাকা যাইতে হয় ইমার্জেন্সি, জামের জন্য যাওয়া প্রবলেম হয়ে যায়। অবহেলার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, বলছেন সুশীল সমাজের নেতারা। তাই তাদের দাবি দ্রুত স্টেশন চালুর জন্য দরকারি ব্যবস্থা নেবার। এটা অবশ্যই সচল হওয়া দরকার। এইভাবে অব্যবহৃত অবহেলায় যে রয়েছে, এটা তো একদিকে সরকারের আর্থিক ক্ষতি, রাজস্বের ক্ষতি, অন্যদিকে প্রতিষ্ঠানটি মানে অসম্মানজনক অবস্থায় আছে বলা যেতে পারে, যে অবহেলিত অবস্থা আছে। এদিকে দ্রুত স্টেশন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। স্টাফের স্বল্পতার কারণে আসলে আমরা চালাইতে পারি নাই বা ওপেন করতে পারি না, এটা সঠিক। তো আমাদের এটা দেখি, আমাদের একটা ওপেন করা একজন স্টেশন অন্তত ১-২ লোক দেওয়া হলেও আমি চালু করতে পারি কিনা, এটা আমি দেখি। স্টেশনটি চালু হলে অন্তত ১০ লাখ মানুষ পাবে ট্রেনের সেবা। এজন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান স্থানীয়দের। এখন টাঙ্গাইল। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। বরিশালে প্রতি বছর নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা ভাড়াটিয়াদের। এদিকে বাড়িওয়ালারা বলছেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। সরকার নিয়ন্ত্রক নিয়োগ করলে কার্যকর ফল মিলবে বলে মনে করে সিটি কর্পোরেশন। অমিত হাসানের প্রতিবেদন। বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা শহীদ আকন পরিবারের ৩ সদস্যের জন্য 2 বেডরুমের একটি বাসায় ভাড়া নিয়েছেন। 2018 সালে 5,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 7,000 টাকায়। তাই বাধ্য হয়েই বাসা পরিবর্তন করছেন এই বাসিন্দা। কম পয়সা আমাদের যাওয়া লাগে, যেখানে 2 টাকা কম পাবো হ্যাঁ নেই আমাকে তা লাগবে, নাহলে তো প্রতি বছরই এরকম রিসিভ করা লাগে এই মাল জিনিস লইয়া। এ চিত্র বরিশাল নগরীর বেশিরভাগ ভাড়াটিয়ার। মাসের শুরুতেই দেখা যায় বাসা পরিবর্তনের চিত্র। আগে যে বাসা মিলত 6 থেকে 10,000 টাকায়, সেই একই বাসা এখন ভাড়া নিতে গুনতে হচ্ছে অন্তত 9 থেকে 15,000 টাকা। এই শহরে 7 লাখেরও বেশি মানুষের বাস, যেখানে প্রতি বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানো যেন অবধারিত। দেশে 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও তার নেই কোনো কার্যকরী পদক্ষেপ, নেই ভাড়াটিয়া কিংবা বাড়িওয়ালাদের কোনো ধরনের সচেতনতা, যার কারণে প্রতি বছরই বেড়ে চলছে বাড়ি ভাড়া। এতে ভোগান্তিতে পড়ছেন বরিশাল নগরীর ভাড়াটিয়া বাসিন্দারা। প্রত্যেক বছরে বাসা ভাড়া কিছু না কিছু বৃদ্ধি করে। তো এই ক্ষেত্রে দেখা যায় সাধারণ যারা আছে মধ্যবিত্ত, তাদেরকে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে বড় কষ্ট হয়ে যায়। সরকারের কাছে আহ্বান রাখবো যদি নীতিমেলা আকারে যে 5 বছর, 3 বছর বা এই বছর পরে শতকরা এত হারে ভাড়াটা বাড়াবে। হঠাৎ করে
আপনার 12,000 টাকার ভাড়া 15,000 টাকা করে। প্রতি বছর যেভাবে ভাড়া বাড়ছে এভাবে মানুষের ইনকাম বাড়তেছে না, তো এইটা হচ্ছে সমস্যা। তো মানুষের একটা ভোগান্তির মধ্যে একটা লিমিটেশন থাকা দরকার। এদিকে বাড়ির মালিকরা বলছেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহ ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ প্রতি বছরই বাড়ছে। বাড়ি ভাড়ার সঙ্গে পরিষেবার খরচও যুক্ত থাকে। ভাড়াটিয়ারা যে অভিযোগটা দিচ্ছে, দিন দিন তো বাজারের মূল্য বাড়তেছে, আমরা কোথায় যাব? আমাদের দিকটা তো দেখতে হবে। এই হিসাব করে আমাদের কিছু প্রতি বছরই বাড়াতে হয়। ব্যাংকে একটা ইন্টারেস্ট দেওয়া লাগে, হ্যাঁ, আনুষঙ্গিক আরও যে মেনটেন্যান্স খরচ আছে, এগুলা তো প্রতিনিয়ত কমে না, বাড়তেই আছে। তাই যেহেতু স্বাভাবিকভাবে এগুলো বাড়তে গেলে তো ভাড়াটা অটোমেটিকলি বাড়বে। নগর কর্তৃপক্ষ বলছে 1991 সালের একটি আইন প্রচলিত থাকলেও নিয়ন্ত্রণে নেই জনবল আর অফিস। এ কারণে তদারকিও করা সম্ভব হচ্ছে না। সরকার নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে দায়িত্ব দিলে আইনের সঠিক প্রয়োগ সম্ভব বলে মনে করেন তারা। বাসা ভাড়া বৃদ্ধির একটা বিষয়, এই বিষয়ে একটা আইন আছে। আইনটা হলো সরকার চাইলে যে কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য একজন নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক অথবা উপনিয়ন্ত্রক নিয়োগ করতে পারবেন, এবং তাদেরকে আইনগতভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেই আইনগতভাবে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন। এখানে সিটি কর্পোরেশনে এই ধরনের নিয়ন্ত্রক পোস্টিং নাই বা আমাদের এখানে নিয়োগ করা হয়নি, বিধা আমরা এই কাজটা করতে পারছি না। বরিশাল মহানগরীতে 5 বছর আগে প্রায় 53,000 হোল্ডিং থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 57,000-এ। অমিত হাসান, এখন, বরিশাল। দেখছেন এখন বাণিজ্য। জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় আগামী 5 মে থেকে শুরু হবে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম বাজারজাতকরণ প্রক্রিয়া। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসে বাগানগুলোতে ভিড় করছেন পাইকাররা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আমের কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে কি বলছেন বাগান মালিকরা? শাফিন, চলতি বছরের যে আম ক্যালেন্ডার সেটি ইতিমধ্যে ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেই ঘোষণা অনুযায়ী আগামী 5 তারিখ থেকে এখানকার যে গোপালভোগ, গোবিন্দভোগ জাতের স্থানীয় জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো মূলত বাজারজাত শুরু করতে পারবেন এখানকার চাষিরা। ধাপে ধাপে কিন্তু 17ই মে এবং 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে এখানকার আম্রপালি জাতের যে আম রয়েছে সেই আমগুলো কিন্তু বাজারজাত শুরু হবে। তবে প্রথম দিকে কিন্তু এই যে গোপালভোগ, গোবিন্দভোগ এই আমগুলো মূলত বাজারজাত শুরু করবেন এখানকার ব্যবসায়ীরা। তাদের যে প্রস্তুতি, সার্বিক সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি তারা নিচ্ছেন। বাগানগুলো থেকে আম পাড়ার জন্য যে তাদের যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করেছেন ইতিমধ্যে, এবং আগামী 5 তারিখে কিন্তু সকাল থেকেই তারা আম ভেঙে সেগুলো বাজারজাত শুরু করতে পারবেন। ইতিমধ্যে জেলার যে আম বাগানগুলো রয়েছে এই আম বাগানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত পাইকারি ব্যবসায়ী রয়েছেন, যারা আমের ব্যাপারী রয়েছেন, তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা বাগান থেকে অনেকে আম কিনছেন, অনেকে বাজার থেকে কিনবেন, এই প্রস্তুতি তারা মূলত নিচ্ছেন। তো বাজারে যেহেতু এটি কাঁচা বাজারের মধ্যেই আম বাজারটি হয়, সেক্ষেত্রে আম যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এটি খোলা জায়গায় যদি এটি অস্থায়ী বাজার স্থাপন করা যায়, আমের বাজার, সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেরকম লাভবান হবেন, তেমনি যারা ভোক্তা তারা কিন্তু ন্যায্য মূল্যে আমটি কিনে খেতে পারবেন। কারণ এই যে জায়গাটিতে বর্তমানে বাজার হচ্ছে আমের বাজার, সেখানে এটি সিন্ডিকেটের কবলে তাদের পড়তে হয়, এমনটি তারা অভিযোগ করছেন। যদিও এখানকার বাগানগুলো থেকে কিন্তু সরাসরি আম কিনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যারা সরাসরি ঢাকার বাইরে, ঢাকা সহ ঢাকার বাইরে থেকে যে সমস্ত পাইকারি ব্যবসায়ীরা সাতক্ষীরাতে আসছেন, তারা এই বাগানগুলোতে এসে বাগান মালিকদের সাথে সরাসরি কথা বলে তারা বাগান থেকেই কিন্তু আমগুলো তারা একবারে আম দেখে তারা আম কিনতে পারছেন, এমন সুযোগ কিন্তু এবার রাখা হয়েছে। এছাড়া এখান থেকে পরিবহনের জন্য কিন্তু সুব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়টিও কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি রাখা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই যাতে অপরিপক্ক আম বাজারে না যায় এবং কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত আম, অর্থাৎ কেমিক্যাল দিয়ে পাকানো যে আম, সেই আমগুলো যাতে বাজারে না যায় সে বিষয়ে তাদের কঠোর নজরদারি রয়েছে এবং তারা সে বিষয়ে সার্বক্ষণিক কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং চেকপোস্ট বসিয়ে কিন্তু সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। তো এখানকার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এবছর তারা প্রায় 62,000 মেট্রিক টন আম তারা উৎপাদন হবে, এমনটি তারা প্রস্তুতি নিচ্ছেন বা এমনটি তারা আশা ব্যক্ত করছেন যে 62,000 মেট্রিক টন আম এখানে উৎপাদন হবে। একসাথে এখান থেকে প্রায় 300 মেট্রিক টন থেকে 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাজারজাতকরণের সবশেষ তথ্য। শাফিন। সাতক্ষীরা থেকে আহসান রাজীব যুক্ত হয়েছেন। এখন বাণিজ্যে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর।
বিরতির পরে আবারও স্বাগত। দেখছেন এখন বাণিজ্য। এবারে দেশের বাইরের খবর। ভারতে গোয়ায় একটি মন্দিরে পদদলিত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 7 জনের, গুরুতর আহত অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। শুক্রবার শিরগাঁও মন্দিরে বার্ষিক লাইদাই দেবী যাত্রার বিশাল ধর্মীয় জনসমাবেশ চলাকালীন হঠাৎ আতঙ্কিত হয়ে মানুষ ছোটাছুটি শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র ভিড় থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করলে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জরুরি সেবা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতাল পরিদর্শন ও আহতদের সাথে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হচ্ছে, মন্দির এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষের ভিড় সামলানোর মতো যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তৈরি হয় এই পরিস্থিতি। প্রায় দীর্ঘ 5 বছর পর ব্রিটিশ রাজ পরিবারে ফিরতে চান রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশ্য বাকিংহাম প্যালেস থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এখনো। পারিবারিক নানা সংকটে 2020 সালে স্ত্রী মেগানকে নিয়ে রাজ পরিবার ছেড়েছিলেন প্রিন্স হ্যারি। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন। এক দেশে সুখে শান্তিতে বাস করত রাজা রানী। তাদের ছিল 2 রাজপুত্র। এক অজানা ঝড় এসে সবকিছু ওলটপালট করে দেয় তাদের জীবনে। ভেঙে যায় সুখের সংসার। গল্পের রাজা রানীর নয়, বরং ব্রিটিশ রাজপরিবারেই ঘটেছে এই ঘটনা। রাজা তৃতীয় চার্লস ও প্রিন্সেস ডায়নার পরিবারের উত্থান পতন যেন রূপকথার গল্পকেও হার মানায়। প্রিন্সেস ডায়নার অকাল মৃত্যুতে বিষণ্ণতায় ভোগেন তার 2 ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বিশেষ করে তাদের ছোট ছেলে প্রিন্স হ্যারি কোনোভাবেই রাজপরিবারে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। রাজপরিবারের একঘেয়েমি আনুষ্ঠানিকতায় তিনি ছিলেন বিরক্ত। 2018 সালে মার্কিন নাগরিক মেগানকে বিয়ে করার পর রাজপরিবারের সঙ্গে হ্যারির দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। গুঞ্জন উঠে বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয় হ্যারি মেগান পরিবারের। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয় তাদের, যা এই দম্পতির বড্ড অপছন্দের বিষয় ছিল। এছাড়া ব্রিটিশ পরিবারের বাইরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চেয়েছেন তারা। এক পর্যায়ে 2020 সালে তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন হ্যারি। সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তার এই ঘোষণায় অনেকটা স্তব্ধ হয়ে যায় ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য সদস্যরা। দীর্ঘ 5 বছর পর এবার রাজপরিবারে ফেরার ঘোষণা দিলেন প্রিন্স হ্যারি। শুক্রবার বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত জানান তিনি। I love my country. I always have done, despite what some people in that country have done. So, you know, I miss the UK. I miss parts of the UK. Of course I do. And I think it's really quite sad that I won't be able to show, you know, my children my homeland. যুক্তরাজ্যে পুলিশ নিরাপত্তা সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর এ ঘোষণা দেন হ্যারি। জানান, স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে থাকতে চান তিনি। সে সময় যুক্তরাজ্যের প্রতি তার দেশপ্রেমের কথাও তুলে ধরেন। যদিও তার বাবা রাজা তৃতীয় চার্লস নিরাপত্তাজনিত কারণে তার সঙ্গে কথা বলবেন না বলেও সংশয় প্রকাশ করেন প্রিন্স হ্যারি। I would love reconciliation with my family. You know, there's no point in continuing to fight anymore. As I said, life is precious. I don't know how much longer my father has. You know, he won't speak to me because of this security stuff. হ্যারি রাজপরিবারে ফিরে আসার ঘোষণাটি বাকিংহাম প্যালেস কিভাবে নেবে তাই এখন দেখার বিষয়। সব ভুলে নতুন করে সুখে শান্তিতে বাস করবেন রাজপরিবারের সদস্যরা, নাকি তৈরি হবে নতুন কোনো সংকট? জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। দেখছেন এখন বাণিজ্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 7,000-এর বেশি কেন্দ্রে নিজেদের পরবর্তী নেতা বেছে নিতে ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ানরা।
যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী লিবারেল জোটের মধ্যে। প্রায় 2 লাখ ভোটারের মধ্যে আগাম ভোট গ্রহণে ব্যালটে মত দিয়েছেন 85,000 নাগরিক। জরিপের ফল বলছে অ্যান্থনি আলবানিজের টানা 2 মেয়াদে সরকার গঠনের সম্ভাবনা থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা অনিশ্চিত। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। অ্যান্থনি অ্যালবানিজের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ নাকি পিটার ডুটনের ইতিহাস তৈরি, কি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। তাসমান পারের দেশটির নেতা নির্ধারণে চলছে ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের 150 জন ও উচ্চকক্ষ সিনেটের 40 জন প্রতিনিধিকে বেছে নেওয়া হবে এবারের নির্বাচনে। স্থানীয় সময় সকাল 8টা থেকে 7,000-এর বেশি কেন্দ্রে ব্যালটে মত দিচ্ছেন ভোটাররা। 1924 সাল থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয় ভোটদান, অন্যথায় গুনতে হয় $13 জরিমানা। তাই দেশটির ফেডারেল নির্বাচনে কখনোই ভোটার উপস্থিতির হার 90% নিচে নামেনি। এবারের নির্বাচনে মোট ভোটার 1,81,00,000। ইতোমধ্যে প্রায় অর্ধেক বা 85 লাখের বেশি ভোটার ব্যালটে মত দিয়েছেন। জনমত জরিপ বলছে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে পারেন অ্যান্থনি অ্যালবানিজ, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা কম। এবারের নির্বাচনে প্রাধান্য পাচ্ছে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, আবাসন ও জ্বালানির মতো নানা অর্থনৈতিক ইস্যু। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কারোপও ভাবাচ্ছে অস্ট্রেলিয়ানদের। 1,00,000 সরকারি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি স্থায়ী অভিবাসন 25% কমানোর ঘোষণায় কিছুটা ব্যাকফুটে লিবারেল জোট। আগ্রাসী নীতির কারণে বিরোধী দলের নেতা পিটার ডুটনের তুলনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। অস্ট্রেলিয়ায় 3টি টাইম জোন থাকায় ভিন্ন ভিন্ন সময়ে শেষ হবে ভোট গ্রহণ। এরপরই শুরু হবে ভোট গণনা প্রক্রিয়া। অতীত ইতিহাস বলছে নির্বাচনের রাতেই ঘোষণা করা হয় ফলাফল। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন বাণিজ্য নিচ্ছে আরও একটা বিরতি। ফিল্ম বিরতির পর দেখছেন এখন বাণিজ্য। এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ে ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের অর্থ এনএসসির হস্তান্তর করার আগে পেয়ে গেছেন বলে দাবি করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন এখনও টাকা বুঝে পাননি তারা। এদিকে কাবাডি বিশ্বকাপের আগে নারীদের উন্নত মানের প্রশিক্ষণও যেন শুভঙ্করের ফাঁকি। আরও জানাচ্ছেন শরীফ রওশন। পৌঁছেছে এবং ওই টাকা থেকে মানে ওনারা দিয়েছেনই টাকাটা আমাদেরকে ওদের ক্যাম্পিংয়ে খরচ করার জন্য। এই টোটাল টাকাটাই ওনাদের যে নেপালে গেল বা যাচ্ছে এখনো যে খরচ হচ্ছে এখান থেকেই হচ্ছে খেলোয়াড়দের নিয়ে উন্নয়ন করার জন্য। সেক্ষেত্রে আমরা খেলোয়াড়রা এখনো পর্যন্ত পাইনি। আমাদের নারী কাবাডি দলের প্রশিক্ষণের অর্থ নিয়ে ধোঁয়াশা। ফেডারেশনের সাধারণ সম্পাদক টাকা ব্যয়ের কথা বললেও এখনও সে টাকার বিষয়ে কিছুই জানে না খেলোয়াড় থেকে কোচ কেউই। মার্চে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ে বাংলাদেশ দলকে 25 লাখ টাকা পুরস্কার দেয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। মূলত নারীদের উন্নত প্রশিক্ষণের জন্যই এই অর্থ দেয় মন্ত্রণালয়। তবে খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথায় এমন গরমিল থাকায় সত্যতার খোঁজে এনএসসির দুয়ারে করা। তবে ফোনের ওপারের জবাব শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। ফেডারেশনকে সে অর্থ এখনো বুঝিয়েই দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো হয়নি, এটা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়টা পেয়েছি আমরা। আগামী রবি সোমবার নাগাদ পেয়ে যাবে। ফেডারেশন সেটা ডিস্ট্রিবিউট করবে, প্লেয়ারদেরকেও দিবে বা কোচ ইনক্লুড করে, এটা তারা সিদ্ধান্ত নেবে। ফেডারেশনের সাধারণ সম্পাদকের এমন কাণ্ডের কোনো সদুত্তর মেলেনি। সঙ্গে যোগ হয়েছে নানান প্রশ্ন। কাবাডি বিশ্বকাপের জন্য নারীদের হাতে 1 মাসের মতো সময় থাকলেও জীর্ণ শীর্ণ এমন জায়গায় জিম, সুইমিং এর সুযোগ সুবিধা ছাড়াই নিতে হচ্ছে প্রস্তুতি। তাতে কতটা প্রস্তুতি নিতে পারছেন খেলোয়াড়রা? শুধু বাংলাদেশে ক্যাম্প করলে চলবে না, আমাদের ক্যাম্পটা আসলে দেশের বাইরে করানো উচিত। 2 মাস 3 মাস বা প্র্যাকটিস ম্যাচ আমাদের খেলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। চেষ্টা করতেছি যে না, মেয়েরা ভালো করবে, আমাদের আসলে প্র্যাকটিস ম্যাচে আরও দরকার আছে। যে কয়টা দিন আছে, হয়তো 1 মাস আছে সামথিং, তো আমরা এই কয়দিনে যদি ফিটনেসটা কভার করতে পারি তো আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো আশা করি। আমাদের জিম আর সুইমিং করলে হয়তো আমরা আরও বেশি একটু ডেভেলপমেন্ট করতাম। এমনকি নারী কাবাডিকে এগিয়ে নিতে নেই শক্তিশালী কোনো পাইপলাইনও। দীর্ঘদিন ধরে হয় না জাতীয় প্রতিযোগিতাও।
যে আপনি যদি হান্টিংয়ে পাইপলাইনে প্লেয়ার না রাখতে পারেন, স্ট্রাকচারাল যদি আপনি ধরে না রাখতে পারেন, তাহলে কাবাডি কিন্তু আর আপনি একটা পর্যায়ে খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে স্কুল, যুব, আন্ডার 21, ন্যাশনাল, এভাবে আপনাকে নার্সিং করতে হবে। তো ওই প্ল্যান আমরা করছি, সিলেকশন করছি এবং ওইভাবে আমরা কাজ করছি। ন্যাশনাল আমার ডেট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কিছু অলিম্পিকের গাইডলাইন আছে, ওনারাও বাংলাদেশ গেমস করবেন। তো ওনাদের টাইমটা দেখে আমরা একটা সেট করব, তখন আমাদের ন্যাশনালটা করা দরকার, আমরা এটা করব। স্কুল পর্যায়ে থেকে মেয়েদের কাবাডিটা উঠে আসে বা ছেলেদের, তাহলে দেখবেন অনেক প্লেয়াররাই ইন্ডিয়াতে যেমন আপনার 4 বছরের বাচ্চাও কাবাডি খেলে। ওরা দেখে যে সিনিয়ররা যখন চলে আসছে ওরাও ওদের দেখে দেখে শিখে। এমন যদি হয় অ্যাডহক কমিটির হাল, তবে প্রত্যাশার কতটুকু পূরণ হবে সেই প্রশ্ন কাবাডি সংশ্লিষ্টদের মনে। শরীফ রওশন, এখন, ঢাকা। দেখছেন এখন বাণিজ্য। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক জাতীয়তাবাদী সমমনা জোটের। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাব্বি, জাতীয়তাবাদী সমমনা জোট সংস্কার প্রস্তাবে কি ধরনের সুপারিশ করেছে, বিস্তারিত জানাবেন। শাফিন, জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে। এই বৈঠকে আজকে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকের শুরুতেই একটি সূচনা বক্তব্য দিয়েছেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আসলে বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো দেশের এবং জাতির স্বার্থে তারা বিভিন্ন সংস্কার প্রস্তাবে তারা একমত রয়েছেন। এবং এখানে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে প্রতিটি রাজনৈতিক দলের যে মত পার্থক্য সেটি থাকবেই, তবে গণঅভ্যুত্থানের পরে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সে ঐক্যে তারা একমত হবেন এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো কিছুটা হলেও ছাড় দিবেন, তাদের যেই মতামত রয়েছে সেই বিষয়ে তিনি প্রত্যাশা জানিয়েছেন। এবং এই বৈঠকের শুরুতে এই যারা জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ফরিদুজ্জামান ফরহাদ, তিনিও বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছে, কিছু কিছু সংস্কার প্রস্তাবনায় 122টি সংস্কার প্রস্তাবনায় তারা একমত রয়েছে, 26টি প্রস্তাবনায় তিনি একমত নয়। এছাড়া যেই দুর্নীতি দমন কমিশনের যেই প্রস্তাবনা রয়েছে সংস্কার প্রস্তাবগুলো, সেই সংস্কার প্রস্তাবগুলোতে প্রতিটি সংস্কার প্রস্তাবেই তারা একমত রয়েছে বলে এই কথাগুলো বলেছেন। তবে এখনও যেহেতু এই বৈঠকটি চলছে, তবে কোন কোন সংস্কারের প্রস্তাবনা তাদের পক্ষ থেকে আসে সেই বিষয়টি আরও কিছুক্ষণ পরে জানা যাবে যখন বৈঠকটি শেষ হবে। তবে এখন বৈঠকটি চলমান রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন রাব্বি হোসেন। এর সাথে শেষ করব এখন বাণিজ্য। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত। পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক, স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবি। নির্মাণের 10 বছরেও চালু হয়নি টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন। কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। ভারতে গোয়ায় ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত 7 জনের মৃত্যু। আহত অর্ধশতাধিক। দুর্ঘটনার কারণ খুঁজছে প্রশাসন। হস্তান্তরের আগেই পুরস্কারের 25 লাখ টাকা পাওয়ার দাবি কাবাডি ফেডারেশন সম্পাদকের। হতবাক কোচ ও খেলোয়াড়রা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।